বিল থেকে বেরিয়েও চারিদিকে ঘুরতে লাগে। ধীরে ধীরে শীত বাড়তে লাগে। ওর খিদেও পাচ্ছিল, আর উড়তেও বেশ কষ্ট হচ্ছিল ওর। আরে, নিচে তো পুরো বরফ জমে আছে, একটাও তো ঘাস দেখছি না। এবার আমি কি খাবো? ও উড়তে তো চাইছিল, কিন্তু ঠান্ডার প্রকোপে ওর ডানা ঠান্ডায় শক্ত হয়ে যায়, আর ঠান্ডা হাওয়া ওকে পেছনে ধাক্কা দিতে লাগে। আহ! আহ! হাওয়ার ধাক্কায় ও পিঁপড়ের বিলের ভেতর গিয়ে পড়ে। আর ওকে দেখে পিঁপড়েরা অবাক হয়ে যায়। আরে, এটা তো হাঁসফড়িং দাদা, তোমাকে এরকম কে করলো? মনে হচ্ছে ঠান্ডার জন্য এনার শরীর জমে গেছে। আমাদের এক্ষুনি কিছু করতে হবে। আমরা যে কাঠ জোগাড় করেছিলাম তার মধ্যে কিছু ওর সামনে এসে আগ জ্বালিয়ে দাও। ততক্ষণে আমার খাবার থেকে কিছু সবুজ পাতা নিয়ে আসি। এবার কিছু পিঁপড়ে ঘাসফড়িংয়ের সামনে কাঠ রেখে আগুন জ্বালিয়ে দেয়। এটা বলে পিঁপড়ে রানী একটা কোণায় যায়, যেখানে ওরা পুরো শীতের খাবার জোগাড় করে রেখেছিল। সেখান থেকেও পেয়ারায় লেগে থাকা এক সবুজ পাতা তোলে আর ঘাসফড়িংয়ের কাছে ফিরে আসে। এদিকে পিঁপড়ের আগুন জ্বালানোর কারণে ঘাসফড়িংয়েরও চোখ খুলে আসে। আগুনের সামনে খুব আরাম লাগছে আমার। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এতে আবার ধন্যবাদের কি আছে ঘাসফড়িং দাদা? ওই ছেলে পিঁপড়ে থেকেও তো তুমি আমাদের রক্ষা করেছো। সেদিনকে সাহায্য না করলে আজ হয়তো আমরা এভাবেই ঠান্ডায় মরে যেতাম কোনো এক জায়গায়। কিন্তু তোমাদের কথা শুনে ওই দিন খাবার একত্রিত করে নিতাম যদি, তাহলে এই দিন দেখতে হতো না। তোমাকে না খেয়ে আর থাকতে হবে না। এই দেখো তোমার জন্য খাবার। আরে বাহ, এটা তো পেয়ারার পাতা না? খুব পছন্দ আমার। এটা বলে ঘাসফড়িং পাতা খেতে লাগে। আগুনের সামনে বসে ওর ঠান্ডা কমে যায়, আর পাতা খেয়ে ওর খিদেও কমে যায়, আর ও একদম সুস্থ হয়ে যায়।